এস সালামদের বলেছেন মতো ব্যাংক ময়নাতদন্ত ডাকাতরা কি আবারও তাদের ব্যাংকের মালিকানা ফিরে পাচ্ছে? ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে পরিণত করার পর হঠাৎ করে এই আলোচনা সামনে চলে আসে। কারণ শেষ মুহূর্তে যুক্ত করা একটি ধারা 18 ক, যার ফলে শেখ হাসিনার অলিগার্ক ব্যাংক ডাকাতরা আবার দেশের ব্যাংকিং খাতের মাফিয়া হয়ে ওঠার সুযোগ তৈরি হয়। সেক্ষেত্রে প্রশ্ন হলো, এসব ব্যাংকের গ্রাহকরা কি তাদের আমানতের টাকা ফেরত পাবেন? কি আছে এই ধারায়? ব্যাংকিং খাত নিয়ে গত কয়েক বছর ধরে যেসব খবর আমরা শুনছি, সেগুলো খুব একটা সুখবর নয়। কোথাও খেলাপি ঋণ বাড়ছে, কোথাও আমানতকারীরা উদ্বিগ্ন, আবার কোথাও একের পর এক সংস্কারের কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাংক খাতকে আরো শক্তিশালী করতে সরকার ব্যাংক রেজুলেশন নিয়ে আসে। মূল উদ্দেশ্য ছিল, যদি কোনো ব্যাংক বড় ধরনের সংকটে পড়ে, তাহলে যেন সেটিকে দ্রুত উদ্ধার করা যায়, প্রয়োজনে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা যায় এবং সাধারণ গ্রাহকের টাকা যতটা সম্ভব নিরাপদ রাখা যায়। এ পর্যন্ত শুনলে তো সবই ঠিক মনে হয়, কিন্তু আসল আলোচনা শুরু হয় আইনের একটি ধারা দিয়ে। সেই ধারা বলছিল, যদি কোনো দুর্বল ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে চলে যায় বা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হয়, তাহলে আগের মালিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করে আবার সেই ব্যাংকের শেয়ার বা মালিকানা ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। ব্যাস, এই একটি লাইনই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। কারণ অনেকেই বলতে শুরু করেন, এক মিনিট, তাহলে যাদের সময় ব্যাংক এত সংকটে গেল, তারাই কি আবার ফিরে আসার সুযোগ পাবেন? আর এই প্রশ্ন থেকেই শুরু হয় তুমুল বিতর্ক। তবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বিষয়টি নিয়ে কথা বলেন অর্থনীতিবিদরাও। ব্যাংকারদের বিভিন্ন সংগঠনও উদ্বেগ জানায়। তাদের বক্তব্য ছিল, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে আইনের ভাষা এমন হতে হবে যাতে কোনো ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তির সুযোগ না থাকে। আলোচনায় বারবার উঠে আসে 5টি ব্যাংকের নাম: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে প্রথম 4টি ব্যাংকের সঙ্গে এস আলম গ্রুপের নাম দীর্ঘদিন ধরে বিভিন্ন তদন্ত, প্রতিবেদন ও অভিযোগের আলোচনায় এসেছে। অন্যদিকে এক্সিম ব্যাংক ছিল নাসার গ্রুপের নিয়ন্ত্রণে। বিভিন্ন তদন্ত ও অভিযোগে বলা হয়েছে, আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এসব ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয় এবং প্রায় 1,47,000 কোটি টাকার অনিয়মের অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের বিভিন্ন অংশ এখনো তদন্ত আইন ও প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই কারণেই অনেকের প্রশ্ন ছিল, যদি ভবিষ্যতে আগের মালিকদের আবার ফিরে আসার সুযোগ তৈরি হয়, তাহলে ব্যাংক সংস্কারের উদ্দেশ্য কতটা সফল হবে? আলোচনা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবিও এই ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ব্যাংকারদের সংগঠনগুলো আপত্তি তোলে। আন্তর্জাতিক পর্যায় থেকেও এই বিধান নিয়ে প্রশ্ন ওঠে। অনেকের মত ছিল, আন্তর্জাতিক ব্যাংক রেজুলেশন নীতির সঙ্গে এমন বিধান পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরই শুরু হয় নতুন আলোচনা। সরকারকে এই সিদ্ধান্ত পরিবর্তন করবে, নাকি আগের অবস্থানেই থাকবে? অবশেষে সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ঘোষণা দেন, ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18 ক ধারা বাতিল করা হচ্ছে। তিনি বলেন, জনগণের সম্পদ যারা লুট করেছে তাদের জন্য কোনো ধরনের আইনি সুবিধা রাখা হবে না। হ্যাঁ, পুরো বিতর্কের কেন্দ্রে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, সেটি হলো এস আলম গ্রুপ। কারণ সংকটে পড়া ও একীভূত হওয়া কয়েকটি ব্যাংকের সঙ্গে এই শিল্পগোষ্ঠীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ, তদন্ত এবং গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তাই যখন 18 ক ধারায় আগের মালিকদের নির্দিষ্ট শর্তে আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগের কথা আসে, তখন অনেকের আশঙ্কা ছিল, এর মাধ্যমে এস আলম গ্রুপের মতো আগের নিয়ন্ত্রণে থাকা পক্ষগুলো ভবিষ্যতে আবারও ব্যাংক খাতে ফিরে আসার আইনি সুযোগ পেতে পারে। এই আশঙ্কা থেকেই দেশ জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। আর শেষ পর্যন্ত সরকার বিতর্কিত 18 ক ধারা বাতিলের ঘোষণা দেওয়ার পর বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, অন্তত এই আইনি পথ ব্যবহার করে আগের মালিকদের ব্যাংকের নিয়ন্ত্রণে ফেরার সুযোগ আর থাকছে না। এই ঘোষণার পর অনেকেই এটিকে ব্যাংক খাতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। কারণ এতে অন্তত এই বিতর্কের ইতি ঘটেছে যে সংকটে পড়া কোনো ব্যাংকের আগের মালিকরা এই ধারার মাধ্যমে সহজে ফিরে আসতে পারবেন। তবে এখানেই গল্প শেষ নয়। অর্থমন্ত্রী একই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, অর্থ পাচার সংক্রান্ত অগ্রাধিকার মামলাগুলোর মধ্যে মে মাস পর্যন্ত দেশ ও বিদেশে মিলিয়ে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। অর্থাৎ সরকার শুধু আইন পরিবর্তনের কথাই বলছে না, অনিয়মের অর্থ উদ্ধারেও পদক্ষেপ নেওয়ার কথা জানাচ্ছে। এদিকে যেসব গ্রাহক দীর্ঘদিন ধরে নিজেদের জমা টাকা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য কিছুটা আশার কথা বলা হয়েছে। সরকার জানিয়েছে, আপাতত নির্ধারিত সীমার মধ্যে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে এবং ধাপে ধাপে বাকি অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি?
বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে অনিয়মের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত শেষ করা, যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের আইনের আওতায় আনা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরে আনার চেষ্টা চালিয়ে যাওয়া। আর সব থেকে বড় কথা, ভবিষ্যতে যেন একই ধরনের সংকট আর তৈরি না হয় সেই ব্যবস্থাও নিশ্চিত করা। কারণ ব্যাংক শুধু বড় বড় ব্যবসায়ীদের জন্য নয়, একজন চাকরিজীবীর সারা জীবনের সঞ্চয়, একজন প্রবাসীর কষ্টের রেমিটেন্স, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর মূলধন এবং অবসরপ্রাপ্ত মানুষের নিরাপত্তা সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই ব্যাংকিং ব্যবস্থা। তাই সিদ্ধান্তকে অনেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও সবাই এখন একটি বিষয় দেখতে চাইছেন। আফরিন প্রিয়া, ইকোনমিক ডেস্ক।